আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, বেশ কিছু চাকরির পরীক্ষা গেল। তো যারা চাকরির পরীক্ষা দিয়েছি, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অবতীর্ণ হয়েছে, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আমরা বিগত বেশ কিছুদিন ধরে যেমনটা সচরাচর করে আসছি, যে সাজেশন ক্লাস নিয়ে থাকি জিকে এর উপরে বা জেনারেল নলেজের উপরে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, যেগুলি বারবার রিপিট হচ্ছে বা বিভিন্ন জায়গায় যে আসা প্রশ্নগুলি, সেগুলি হচ্ছে আমরা সলভ করে আসছি গত বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে আর কি প্রায় দেখা সাক্ষাৎ হচ্ছে। তো আমরা এরই ধারাবাহিকতায় আজকে 10 নম্বর ক্লাসে আমি আব্দুল্লাহ আল ফাতিন আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আজকে আমরা দেখব যে বেশ কিছু রিসেন্ট সময়ে আসা প্রশ্ন এবং সেই প্রশ্নগুলি থেকে আর কি কি ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলি নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? তো অনেকে আমরা যুক্ত হয়েছি। আচ্ছা, আব্দুল আলী আকাশ বলেছেন আজকে অ্যাডমিশন নিয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের পাহলভি স্যারের যে ম্যাথ কোর্স, সেইটাতে হয়তো উনি অ্যাডমিশন নিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তো আমাদের ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে মোত্তাসিম পাহলভি স্যারের যে ম্যাথ কোর্স, এই বছরের এটাই একমাত্র মেগা কোর্স। কারণ হচ্ছে এবছরে আর নতুন করে কোনো ম্যাথ কোর্স আসবে না স্যারের, এবং এবং এই কোর্সের মেয়াদও কিন্তু প্রায় 5 মাস ব্যাপী। সুতরাং যারা একদম জিরো থেকে শুরু করতে চান বা যারা রিটেনের প্রিপারেশনটা আরেকটু স্ট্রং করতে চান, তারা আমার মনে হয় এখনো সুযোগ আছে, কারণ মাত্র 2টি ক্লাস গিয়েছে এবং সেই ক্লাসগুলিও কিন্তু আপনি রেকর্ডেড পাবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে আর কি একটা রিভিউ ক্লাস নিব খুব স্বল্প সময়ের মধ্যে। বেশ কিছু প্রশ্ন সলভ করব, একই সাথে সেই প্রশ্নগুলি সলভ করতে গিয়ে কিন্তু মোটামুটি আমরা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন জেনে যাব, ঠিক আছে? তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত হয়েছেন। আমি সবাইকে, যারা এখন প্রায় 200 কাছাকাছি মানুষজন আছেন, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। এবং যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো মোটামুটি আমরা যারা রেগুলার ক্লাসগুলি করি তাদেরকে আমরা একটু জানিয়ে দিই, কারণ আজকে আমরা হুট করেই লাইভে এসেছি। কারণ আমরা প্রতিদিনই তো আসলে এই সময় লাইভে আসি। হ্যাঁ, তো মোটামুটি আমরা যেহেতু আজকে আমাদের পাহলভি স্যারের ব্যাচ আছে, তো আমরা 7:30টার দিকে আর কি চলে আসলাম। আজকে ভাবলাম যে আপনারা অনেকেই আজকে পরীক্ষা দিয়ে আসছেন, দেখি কার কি অবস্থা। ওকে, তাহলে আমরা শুরু করি না, একটু শুরু করি জিকে সাজেশন ক্লাস। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। চলেন প্রথম প্রশ্নটা সলভ করি। দেখেন কি বলছে, গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা একটু বলেন তো দেখি, তো কার কি অবস্থা? গণহত্যা জাদুঘর, যারা আজকে পরীক্ষা দিচ্ছেন তারা এই প্রশ্নটা হয়তো কমন পাইছেন, কারণ এটা আজকে ডাক অধিদপ্তরের প্রশ্ন। যারা মানে ডাক অধিদপ্তরে যারা চাকরি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এই প্রশ্নটা নিশ্চয়ই পেয়েছেন। হ্যাঁ, তো আমি এখানে লিখি নাই, তো এটা কোথায় আসছে বলেন? আজকে এই পরীক্ষাটা হয়েছে। আচ্ছা, আমি একটু কমাই নেই, এই প্রশ্নটা কোথায় আসছে? ডাক অধিদপ্তরে। ঠিক আছে, আমি জাস্ট সংক্ষেপে লিখে রাখতেছি পোস্ট অফিস, এতটুকু লিখলেই হবে, তাই না? আমরা বুঝে যাব। ওকে, আচ্ছা, ভেরি গুড। তো গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। এটা আমরা সবাই জানি, সেন্ট্রাল রোড, খুলনায় অবস্থিত। এবং আমি জাস্ট একটু আপনাদের ভিজুয়ালাইজেশনটা করাই। আই হোপ আপনারা এটা দেখতে পাচ্ছেন। যদি নাও দেখতে পান, আমি একটু বলে দিচ্ছি। বেশ কিছুদিন আগে গণহত্যা জাদুঘর তাদের নিজস্ব ভবন পেয়েছে। এবং আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, নিউজ যারা একটু মোটামুটি জানেন বা যারা খুলনা অধিবাসী এখানে আছেন, তারাও এটা বলতে পারবেন যে গণহত্যা জাদুঘর তারা কিন্তু নিজস্ব ভবনে এখন তাদের কার্যক্রম চালাচ্ছে। এবং এটার কিন্তু আরো একটা নাম আছে, সেটা আমি একটু লিখে দিতে চাই, কারণ ছবিটা আমার মনে হয় যে একটু ঘোলা হতে পারে। ঠিক আছে, তাহলে গণহত্যা জাদুঘরের আপনার যে নতুন যে ভবন, সেই ভবনে যে নামটা লেখা আছে সেটা অনেকটা এইরকম। এগুলো আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, প্রাইমারি ভাইভায় বা শিক্ষক নিবন্ধনের ভাইভায়, অথবা বিসিএস এর ভাইভায় ওই ধরনের প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করতেই পারে যে আসলে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত এবং নাম ফলকে তার নামটা কিভাবে আছে 1971। এরপরে কি লেখা আছে? কোলন দিয়ে লেখা আছে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ঝটপট দেখি। তো তাহলে আমাদের উত্তর কিন্তু ক। একজন বলছে ক, বাগেরহাট না, ঠিক আছে? সবগুলা মানে পাবনাটা ছাড়া বাকি সবগুলো একটু কাছাকাছি না, খুলনা, বাগেরহাট, যশোর। তো খুলনাতে হচ্ছে আমাদের এই গণহত্যা জাদুঘর অবস্থিত। ঠিক আছে, গণহত্যা জাদুঘর খুলনাতে অবস্থিত। এবং অন্য যে অপশনগুলো, একজন মনে হয় বাগেরহাট অ্যান্সার করছেন, না বাগেরহাট না। ঠিক আছে, এবং আমি কি বললাম, এই প্রশ্নটা কিন্তু আজকেই আসছে। ডাক অধিদপ্তরের যে পরীক্ষা ছিল, ইন্সপেক্টর পদে যে পরীক্ষা ছিল, সেইখানে এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই।
আচ্ছা, এইবার একটু প্রশ্নটা আমি একটু ঘুরাই দিছি, ঠিক আছে? আপনাকে যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের কথা ভুলে যান, আপনাকে বললো যে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর কোনটি বা কোথায় অবস্থিত, একটু বলেন তো কোথায় হবে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর? ঠিক আছে, একটু আগে আমরা কি দেখছি, আমরা বাংলাদেশের গণহত্যা জাদুঘর নিয়ে আমরা কথাবার্তা বলছি। এখন যদি আপনাকে বলে যে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত, তাহলে কি হবে বলেন তো? একই কথা। ঠিক আছে, একই কথা, অর্থাৎ যেইটা ডাক অধিদপ্তরের পরীক্ষায় আসছে সেই প্রশ্নটাকেই যদি একটু ইম্প্রোভাইজ করে আপনাকে জিজ্ঞেস করে যে দক্ষিণ এশিয়ায় কোথায়, এইটা তুমি বলো তো, তখন আপনি কি করবেন? সো আপনাকে যেটা করতে হবে, যখনই আপনি এরকম কোনো একটা টপিক পিক করবেন, তার আদ্যপান্ত একটু জেনে নেবেন, ঠিক আছে? সো দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর হচ্ছে ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম, অর্থাৎ বাংলাদেশে তো অবশ্যই অবস্থিত, বাংলাদেশের খুলনায়। ঠিক আছে, কোন দেশ বললে তো বাংলাদেশ, আর যদি বলে কোন জেলায় তাহলে খুলনা। এবং কোনটা, এই যে একটু আগের স্লাইডে আমরা যেটা দেখলাম যে গণহত্যা জাদুঘর, যেটা সেন্ট্রাল রোডে, খুলনার সেন্ট্রাল রোডে অবস্থিত। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে যে একমাত্র যে গণহত্যা জাদুঘর যেটা খুলনায় অবস্থিত, এইটাই হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখেন এই প্রশ্নটা, দেখেন কোথায় আসছে এই বছরে, এই প্রশ্নটা আসলে দুইটা জায়গায় আসছে। ঠিক আছে, আমি সবসময় যেমনটা করি যে শুধু চাকরির পরীক্ষায় যে আসা প্রশ্নগুলো সেগুলোই কিন্তু সলভ করাই না, সমসাময়িক যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলি আছে ওগুলোরও কিন্তু আমাদের একটু আইডিয়া রাখতে হবে। আপনি একটু যদি খেয়াল করেন, এই প্রশ্নটা দুইটা জায়গায় আসছে একই বছরে, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, একটা হচ্ছে জিএসবি বা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে। তো প্রশ্নটা কি ছিল যে আমার হোয়াইট হল কোথায় অবস্থিত? ঠিক আছে, তো হোয়াইট হল কোথায় অবস্থিত, এইটা আমি অপশন দিই নেই ইচ্ছা করেই, কারণ হচ্ছে অপশন দিলে আমরা মোটামুটি একটু বুঝে যাব। দেখি আমি পরের স্লাইডে যাই, না অপশন আমি দেই নেই। এই হলো আমার হোয়াইট হল, আমার মনে হয় আপনারা এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এইখানে যেটা হইতো যে আসলে ব্রিটিশ রাজ পরিবারের মানে সরকারি যে ইয়া ছিল, মানে এটা কাইন্ড অফ সচিবালয় বলা যায়। ইভেন যারা লন্ডনে থাকেন বা যদি কখনো আপনার সুযোগ হয় যাওয়ার, আপনি দেখবেন এই পুরা স্ট্রিট বা এই পুরা জায়গাটাই হচ্ছে আসলে ওখানে সরকারি অফিস আদালত অনেকটা বেশি, যেমন আমাদের দেশে সচিবালয়ের মতো, ঠিক আছে, বা প্রেস ক্লাবের মতো বলতে পারেন। কারণ কি, যখনই ওই দেশে কোনো আন্দোলন হয় বা যে কোনো ধরনের আসলে প্রোটেস্ট তারা দাঁড় হতে চায়, মানে সরকারের বিরুদ্ধে বা সরকারের পক্ষে তারা যদি কোনো আন্দোলন বা অনুরোধ নিয়ে হাজির হয়, তারা এই স্ট্রিটে আর কি এই ভবনের সামনে এসে অনেক সময় জড়ো হয়। ঠিক আছে, ভেরি গুড, অনেকে অ্যান্সার করে ফেলছেন। তো হোয়াইট হল অবস্থিত হচ্ছে যুক্তরাজ্যে। থ্যাংক ইউ যারা অ্যান্সার করতে পারছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে আসলে 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডে যে চাকরির পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় এইভাবে অপশন ছাড়া কিন্তু আপনাকে লিখতে দেয় যে আসলে কোথায় অবস্থিত, বা অপশন ছাড়াই কিন্তু অনেক সময় প্রশ্ন করে। সুতরাং আপনি যদি একটু এই প্র্যাকটিসটা করতে পারেন, অপশন সহ তো আমি করাই, এইভাবেও যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট প্রশ্নে যাই। তাহলে এই হলো আমাদের হোয়াইট হল। ওকে, নেক্সট প্রশ্ন দেখেন, কমনওয়েলথ সচিবালয়ের নাম কি? এটা আমি আপনাদের পড়াইছি অলরেডি। এই জিনিসটা মনে হয় আমি আপনাদের 2টা বা 3টা ক্লাস আলোচনা করছি, ভিন্ন ভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলতে গিয়ে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে। ঠিক আছে, কমনওয়েলথ সচিবালয়। ঠিক আছে, তো কমনওয়েলথ সচিবালয় এটা কোথায় আসছে দেখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর 2024-এ আসছে। ঠিক আছে, তো আমি আপনাকে বলছি যে কমনওয়েলথ সচিবালয় এর নাম কি। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাকে, যেমন আমাদের বাংলাদেশে যে রাষ্ট্রপতির যে বাসভবন বা প্রধানমন্ত্রীর যে বাসভবন সেগুলো যেমন নিজস্ব নাম আছে, ঠিক একইভাবে এইরকম কমনওয়েলথ সচিবালয়, অর্থাৎ তার যে সাচিবিক যে কাজগুলা কমনওয়েলথের, সেটা যে ভবনে হয়, সেটা যে বিল্ডিং এ হয়, সেটার একটা নাম আছে। তো ওখানে অপশন আছে অপেরা হাউস, মালবোরো হাউস, বুশ হাউস, ওরিয়েন্ট হাউস। ঠিক আছে, তো চলেন আমি একটু অপশন নিয়ে ঘাটাঘাটি করি। এইটা মোটামুটি আমরা সবাই জানি, তাই না? এটা নিয়ে যেহেতু আমি এই প্রশ্নটা আগেও আপনাদের করাইছি, এই হলো আমাদের অপেরা হাউস। মানে আর্কিটেকচারাল জাস্ট ইয়াটা দেখেন, কারুকাজটা দেখেন, অস্থির, রাইট? সো এটা নামের সাথেই আমরা যারা চিনি, এটাকে আমরা নামের সাথেই বলি যে সিডনি অপেরা হাউস। ঠিক আছে, তো এটা আসলে সিডনি অপেরা হাউস, এইটা নিউ সাউথ ওয়েলসের, অস্ট্রেলিয়ার যে নিউ সাউথ ওয়েলস সেখানে অবস্থিত। এইটা আসলে অস্ট্রেলিয়াতে অবস্থিত এবং কমনওয়েলথের সচিবালয় এখানে আসলে কখনো ছিল না। এরপরে যেটা আছে মার্লবোরো হাউস, দেখেন এই ছবিটা একটু ভালো করে দেখেন, এইটা হচ্ছে আমাদের মার্লবোরো হাউস এবং এখানে দেখেন ভিন্ন ভিন্ন দেশের পতাকা আছে এবং আমাদের সবার প্রিয় বাংলাদেশের জাতীয় পতাকাও আপনি এখানে দেখতেছেন আছে। তো এখন কথা হচ্ছে কমনওয়েলথ আসলে জিনিসটা কি, কমনওয়েলথ এই জিনিসটা কি? হ্যাঁ, তো সিডনি অপেরা হাউস ওইটা আসলে একটা কালচারাল হাব বলতে পারেন, বাট কমনওয়েলথ মানেই হচ্ছে অনেকগুলা দেশের একটা সংস্থা বা এই টাইপ কিছু একটা মনে হয়, তাই না? আমরা তো জানি কমনওয়েলথ কি, আমি আশা করি যে আমরা জানি। সো আপনি বুঝতেই পারতেছেন যে যেহেতু এমন একটা ভবন, যে ভবনের সাথে সামনে অনেকগুলো এরকম জাতীয় পতাকা আছে, অর্থাৎ এখানে কোনো নিশ্চয়ই বিভিন্ন দেশের বা মানে বিভিন্ন দেশের নেতাদের সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। তো এইটাই হচ্ছে আসলে মার্লবোরো হাউস, এটাই হচ্ছে আমাদের কমনওয়েলথের সচিবালয়। ঠিক আছে, এটাকেই আমরা বলি হচ্ছে কমনওয়েলথের সচিবালয়। তো ছবিগুলো দেখানোর কারণ হইতেছে এগুলো আপনার মাথায় থাকবে, আপনাকে মুখস্থ কম করতে হবে। ঠিক আছে, মুখস্থ কম করতে হবে, রাইট? হ্যাঁ, আচ্ছা
আচ্ছা, একজন বলছে জানি, আফরিন জাহান। আচ্ছা, যে জানেন তো খুবই ভালো। আচ্ছা, ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে একজন যুক্ত হয়েছে, ভেরি গুড, ওয়াও। আচ্ছা, উনি মনে হয় ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করবে। হ্যাঁ, তো ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে বুশ হাউস। বুশ হাউসটা দেখেন, খুব চমৎকার একটা হাউস। এটাও আমি গত ক্লাসে সংবাদ সংস্থা নিয়ে যখন পড়াইছিলাম তখন একবার বলছি। তারও আগের ক্লাসে যখন এই সেম প্রশ্নটা কমনওয়েলথ সচিবালয়ের নাম কি, এই প্রশ্নটা যখন আরো কয়েকটা ক্লাস আগে পড়াইছিলাম তখনও কিন্তু এটা নিয়ে কথা বলছিলাম। বুশ হাউস, বুশ হাউস হচ্ছে এটা আসলে বিবিসির সদর দপ্তর ছিল। হ্যাঁ, বিবিসির সদর দপ্তর ছিল 1941 থেকে 2012 সাল পর্যন্ত। ঠিক আছে, তো প্রায় 70 বছর এখানে অপারেশন চালায় বিবিসি। পরবর্তীতে যখন দেখে যে আসলে এটার মানে রেনোভেশন কস্ট অনেক বেশি এবং বিল্ডিংটা আসলে একটা সংবাদ সংস্থা চালানোর জন্য উপযোগী না, তো তখন তারা 2012 সালে তাদের সদর দপ্তর সরিয়ে নেয় এবং প্রায় 70 বছর ধরে তারা এখানে অপারেশন চালায়। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে বিবিসি, যার ফুল ফর্ম কি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এবং এই বিবিসি আসলে কোন দেশ ভিত্তিক একটা সংবাদ সংস্থা? যুক্তরাজ্য ভিত্তিক। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যিনি আজকে প্রথম আসছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো। আমি দেখেন এখানে সাল লিখছি, সালগুলো আমার মানে আপনার মনে রাখার দরকার নাই। আমি জাস্ট ইনফরমেশন, যত বেশি ইনফরমেশন মানে জানি বা যেই টুকটাক ইনফরমেশনগুলো জানি এগুলো একটু শেয়ার করি, কারণ গল্পের ছলে বললে এটা আপনার মনে থাকবে যে 70 বছর ধরে ছিল এখানে, জাস্ট শেয়ার করলাম আর কি। আর এটা একটা জাস্ট মানে এটা সংবাদ সংস্থা চালানোর জন্য এটা কখনোই তৈরি করা হয় নাই। এটা বেশ মনুমেন্টাল বা একটা আর্কিটেকচারাল, তার একটা ভ্যালু আছে, এটা ঠিক। বাট একটা সংবাদ সংস্থা চালানোর জন্য আমার যে ইন্টেরিয়র দরকার বা আমার যে ডেকোরাম দরকার, যে ডেকোরেশন দরকার, সেটা আসলে এখানে ছিল না। তো বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে রেনোভেশন কস্ট এত বেড়ে গেছে যে পরবর্তীতে বিবিসি সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এখানেই থাকবে না, পরে তারা এখান থেকে মুভ অন করে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই। নেক্সট অপশন কি ছিল? আরেকটা অপশন ছিল ওরিয়েন্ট হাউস। তো এই ওরিয়েন্ট হাউস নিয়েও আমি বলছিলাম এটা হচ্ছে আমাদের ওই যে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে পিএলও এর সদর দপ্তর। পিএলও এর সদর দপ্তর, ঠিক আছে, জেরুজালেমে অবস্থিত। জেরুজালেমে পিএলওর যে সদর দপ্তর ছিল সেইটা হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ওরিয়েন্ট হাউস। হ্যাঁ, এই দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, সো জাস্ট ভিজুয়ালাইজেশন যত ভালো হবে আপনার মুখস্থ করতে হবে কম। ওকে, এবং পিএলওর ফুল ফর্ম কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এটাও কিন্তু আমি পড়াইছিলাম। আচ্ছা, ওকে, আচ্ছা, ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমাদের মানে উপকূলীয় অঞ্চল থেকে আছে। আচ্ছা, একজন কমেন্ট করছে রামাল্লা, মানে আপনি কি রামাল্লা থেকে বলতেছেন? আচ্ছা আচ্ছা, ওকে, নীলফামারী থেকে। ওকে, ভেরি গুড, অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছে লোকজন। ওকে, তাইলে আমরা যেটা করি, আমরা তাইলে অ্যান্সারটা কি আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে মার্লবোরো হাউস। এই মার্লবোরো হাউসটাই কি ছিল? কমনওয়েলথের সচিবালয়। ঠিক আছে, ওকে, আমরা সবগুলো জানছি। এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। 5 নাম্বার দেখেন, একটু আগে আমরা সলভ করছি হোয়াইট হল। তো প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু হবে না, আপনার আশপাশের জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, টেকনিক্যালি বুদ্ধি খাটায় পড়তে হবে জিকে। হোয়াইট হল আপনাকে প্রশ্ন করছে, কোন একটা জায়গায় হোয়াইট হল আসছে, এবার আসতেই পারে হোয়াইট হাউস কোথায় অবস্থিত। ঠিক আছে, হোয়াইট হাউস, ঠিক আছে, হোয়াইট হাউস কোথায় অবস্থিত বলেন? হোয়াইট হাউস এইটা কোথায় অবস্থিত? আচ্ছা, উত্তরবঙ্গের লোকজন পাওয়া গেছে, সিরাজগঞ্জ থেকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাকে বলেন তো যে হোয়াইট হাউস কোথায় অবস্থিত? এটা আমরা সবাই জানি, কোথায় অবস্থিত বলেন? এটা হচ্ছে যে ওয়াশিংটন ডিসি বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমরা সবাই জানি, ওয়াশিংটন। ঠিক আছে, ওকে, এখন কথা হইতেছে এই যে হোয়াইট হাউস কোথায় অবস্থিত আমরা সবাই জানি, যুক্তরাষ্ট্রে। প্রশ্ন তার এটা আসবে না হোয়াইট হাউস কোথায় অবস্থিত, কারণ মোটামুটি আমরা সবাই জানি হোয়াইট হাউস কোথায় অবস্থিত। প্রশ্ন এইভাবে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমার হোয়াইট হাউস, আপনি এখানে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, ছবিটা দেখানো উচিত ছিল, তাই না? এই হলো আমার হোয়াইট হাউস, যেটাকে আমরা বাংলায় অনেক সময় সাদা বাড়িও বলি। ঠিক আছে, তো এবং এটা হচ্ছে আমরা নর্থ সাইড দেখতেছি, ওই সাইড মানে পিছনে আরেকটা ভিউ আছে সাউথ সাইড, সেটা আপনার গুগল করে দেখে নিন। তো এই সাইডটাও আসলে খুবই চমৎকার দেখতে। তো ইউএস এর আপনি ফ্ল্যাগ দেখতেছেন, স্বাভাবিকভাবেই বুঝতেছেন যে হোয়াইট হাউস কোথায় অবস্থিত? ইউএসএ তে অবস্থিত। আচ্ছা, এখন প্রশ্ন একটু ঘুরে আসতে পারে। প্রশ্ন কিভাবে আসতে পারে যে আপনাকে বলতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নাম কি? আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতির যে দাপ্তরিক বাসভবন বা মানে রাষ্ট্রপতির যে বাসভবন, সরকারি যে বাসভবন, সেটার আমরা একটা নাম জানি, সেটা একটু বলেন তো কি? সেটা একটু বলেন তো।
আচ্ছা, এই যে এলাকার লোক পাওয়া গেছে, জামিল। থ্যাংক ইউ। সিলেট, শ্রীমঙ্গল, কুড়িগ্রাম, বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, আমরা এইটা একটু অ্যান্সার করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নাম কি, এটা একটু অ্যান্সার করি, একটু বুদ্ধি করে অ্যান্সার করি। একই সাথে এইটার পরে অ্যান্সার, এটার পরে আমি অন্য একটা অ্যান্সার নেব, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের যিনি রাষ্ট্রপতি আছে তার যে সরকারি বাসভবন সেটার নাম কি? বঙ্গভবন। ভেরি গুড, নাইম তালুকদার অ্যান্সার করছেন, ভেরি গুড। আচ্ছা, সুমন চন্দ্র পল, ভেরি গুড, সবার আগে মনে হয় উনি অ্যান্সার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতির দাপ্তরিক ভবন, এই যুগটাকে পড়লাম না, হোয়াইট হাউস, ওইটাই কি? ওইটাই হচ্ছে রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। সুতরাং এটা কি হবে? হোয়াইট হাউস। অ্যান্সার কি? হোয়াইট হাউস। ঠিক আছে, ভেরি গুড, এটাই অ্যান্সার হচ্ছে হোয়াইট হাউস। আচ্ছা, পাবনা থেকে অনেকেই আছে, তাসনিয়া, ভেরি গুড। আচ্ছা, দেশি লোকজন পাইলে ভালোই লাগে, উত্তরবঙ্গের লোকজন বা নিজের এলাকার লোকজন। আচ্ছা, আশা করি আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। এই যে দেখেন, মানে আমার ক্লাসের প্যাটার্ন বুঝছেন তো? আজকে অনেকেই দেখতেছি নতুন। আমার ক্লাসের প্যাটার্ন হচ্ছে, যখন আমি হোয়াইট হল পড়াইতেছি, জাস্ট আমি আপনাকে একটু জাস্ট রিভিউ করাই, যারা অনেকেই যুক্ত হয়েছেন আজকে নতুন, জাস্ট একটু বলি, খেয়াল করেন আমি কেমনে পড়াই, এটা একটু জানা দরকার আমাদের। সেটা হইলো, দেখেন এই যে হোয়াইট হল, এটা কোথায় আসছে? দেখেন হোয়াইট হল যে জিনিসটা আছে, অর্থাৎ একটা ইম্পর্টেন্ট ভবন বা একটা প্রাচীন ভবন, গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ভূতাত্ত্বিক কোন একটা জায়গায় আসছে। এখন হোয়াইট হল যেহেতু আসছে, তখন আমার মাথায় আসলো যে হোয়াইট হল যেহেতু আসলে ব্যবহার হইতো কি, এটা ব্রিটিশ রাজ পরিবারের একটা সরকারি ভবন ছিল। ঠিক আছে, এখন কথা হইতেছে, তাহলে এই যে দেখেন আমি যে বললাম সরকারি ভবন বা একটা সচিবালয় টাইপ জিনিস, তখন আমার মাথায় আসলো আচ্ছা সচিবালয় টাইপ আর কি প্রশ্ন আসছে? কমনওয়েলথ সচিবালয়, আমি ওইটা এখানে সেট করছি। অ্যাট দ্য সেম টাইম হোয়াইট হল আসছে, পরীক্ষায় যখন আপনার হোয়াইট হাউস আসবে, কারণ আপনি তো মুখস্থ করছেন হোয়াইট হল যুক্তরাজ্য, হোয়াইট হল যুক্তরাজ্য, হোয়াইট হল যুক্তরাজ্য, যেটা তো আপনারা এইভাবে মুখস্থ করেন। তো যখন পরীক্ষায় ঠাস করে হোয়াইট হাউস দিয়ে দিবে, তখন তো প্যারা খেয়ে যাবেন। দ্যাটস ওয়াই আমি হোয়াইট হাউসটা এখানেই বলে দিচ্ছি, এবং আপনি যেন মুখস্থ না করেন, আপনার যেন ভিজুয়ালাইজেশনটা থাকে, দ্যাটস ওয়াই আমি ছবিও দিয়ে দিচ্ছি, যে আপনি দেখেন, এটা মেমোরিতে থেকে যাবে। ঠিক আছে, এখন কথা হইতেছে হোয়াইট হাউস যখন আমি পড়াইলাম, এখন এই হোয়াইট হাউসটা আসলে কি, এটার কাজটা কি সেটাও আমি বলে দিচ্ছি। সেটার কাজ হচ্ছে যে এইখানে কি হয়, রাষ্ট্রপতি যিনি, সেই রাষ্ট্রপতির এটা হচ্ছে দাপ্তরিক বাসভবন। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রপতি নিয়ে যখন আমি কথা বলে ফেললাম, তখন আমার মাথায় এটা আসতে পারে, খুব কমন একটা প্রশ্ন, যখন ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হইলো, তখন কিন্তু বেশ কয়েকটা জায়গায় প্রশ্ন আসছিল যে কততম রাষ্ট্রপতি বা কত তারিখে এসে নির্বাচিত হন বা শপথ গ্রহণ করেন, এই প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার আসছিল। সুতরাং এই ধরনের প্রশ্ন, যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প নাই, জো বাইডেন, তাকে নিয়ে এই প্রশ্নটা আসতেই পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি। ঠিক আছে, কততম রাষ্ট্রপতিটা আসতেই পারে। ওকে, আচ্ছা, আজকে দেখি পাবনা থেকে অনেক লোকজন আসছে। তো জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি? 46তম রাষ্ট্রপতি। হ্যাঁ, কততম রাষ্ট্রপতি? 46তম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে ডোনাল্ড ট্রাম্প কত ছিল? ডোনাল্ড ট্রাম্প ছিল হচ্ছে 45তম, এবং এরপরে কততম হইল জো বাইডেন? 46তম। ঠিক আছে, ওকে। এবং উনি 2021 সালে ক্ষমতা গ্রহণ করেন, 2021 সালের 20 জানুয়ারি উনি ক্ষমতা গ্রহণ করেন। ঠিক আছে, এটা চাইলে মনে রাখতে পারেন যে 2021 সালের 20 জানুয়ারি। এটা মানে জাস্ট এমনি লিখে রাখলাম আর কি, এটা থাকলো আপনার খাতায়, যদি এই নোটটা থাকে আপনার বিপদ আপদে কাজে লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ 46তম, ভেরি গুড, ওকে। এরপরে হ্যাঁ 46তম, নাইম তালুকদার, স্বর্ণা ভট্টাচার্য, হ্যাঁ ভেরি গুড, 46তম। ঠিক আছে, আচ্ছা, ওই যে একজন আরেকজনের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, এই কাজ করা যাবে না। হ্যাঁ, আমার সাথে কথা বলেন। ওকে, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম কি? দেখেন, ওই যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন থেকে রাষ্ট্রপতি নিয়ে কথা বললাম, তাই ভাবলাম তাহলে প্রশ্ন যেহেতু আসছে, তাহলে এটাও একই জায়গায় নিয়ে আসি। তো আমি ওটা একই জায়গায় নিয়ে আসি। পানি উন্নয়ন বোর্ডে এবার একটা প্রশ্ন আসছে যে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম কি। এইটা তো অনেক কঠিন প্রশ্ন, বাংলাদেশের প্রেসিডেন্টের নামই জানি না স্যার, রাশিয়ার প্রেসিডেন্টের নাম কেমনে জানবো, তাই না? এই কি হয়, হইল কিছু? আমার বাসা ওই যে বলে দিছি আমি ক্লাসে, অনেকবার বলছি আর কি, আপনারা গেস করেন। না, গেস করার দরকার নেই, গেস করেন হচ্ছে এইটা, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম কি। এইটা অনেক কঠিন প্রশ্ন। ঠিক আছে, এর চেয়ে কঠিন প্রশ্ন আর হয় না। নাম কি? হ্যাঁ, ভেরি গুড, ভ্লাদিমির পুতিন। ঠিক আছে, ভ্লাদিমির পুতিন, ভেরি গুড, অস্থির অস্থির।
ওই যে আরেকজন লিখছে পুতিন কাকু, কি যন্ত্রণা, এইটা খাতায় লিখেন না, কমেন্টে লিখছেন, এই অভ্যাস থেকে যায়। হ্যাঁ, আমরা ওই যে মেসেজে এইভাবে লিখি, ঠিক আছে, কাউকে যখন জিজ্ঞেস করি না, ওই যে কেমন আছো, এইভাবে লিখি আর কি, অনেকে কেমন আছো। তো এই যে শর্ট ফর্মে লিখি না, এটা আমার সাথেও হয়েছে। আমি মানে কলেজে থাকতে একবার এরকম হয়েছে, মানে রিটেন পরীক্ষা দিতে এত বিরক্ত লাগতো, বড় বড় করে ইংরেজিতে যখন লিখতে হইতো রচনা, প্যারাগ্রাফ, তো তখন এরকম শর্ট ফর্ম লিখে ফেলতাম আর কি। তো এই কাজ করা যাবে না, ঠিক আছে, এইসব এই যে কাকু টাকু লিখা যাবে না, এগুলো অভ্যাস হয়ে যায়, লিটারালি অভ্যাস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আরো একটা কঠিন প্রশ্নে চলে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? ঠিক আছে, মার্কিন কোথায় আসছে এটা, পানি উন্নয়ন বোর্ড 2024, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? ঠিক আছে। আচ্ছা, কে জানি বলছে রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন। মারামারি তো এখানেই লাগাই দিবে, কমেন্টেই মারামারি লেগে যাবে আমেরিকা আর রাশিয়ার, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি? আছে, এটা খুবই ইজি, এইটা আমার মনে হয় এখানে আমরা সময় আর ব্যয় না করি, এটা আমরা সবাই জানি, তাই না? ইউএসডি বা ইউএস ডলার, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম। আচ্ছা, আমি একটু দেখি এটা কে। আচ্ছা, আয় হায়, আরোহী বলছে রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির জো বাইডেন, সর্বনাশ করছে। আচ্ছা, ডলার বানানে দুইটা এল, বানানটা একটু দেখে নেন। হ্যাঁ, ইউএস ডলার, ডলার বানানটা এরকম আর কি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, দেরি করে আসছেন আর কি, সমস্যা নেই, আসেন শিখি কি, অল্প কিছু জিকে শিখি। কোন দেশের মুদ্রার নাম? আচ্ছা, এটাও কিন্তু আমি পড়াইছি, ঠিক আছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রটা চলে আসছে, তাহলে ওই যে পিছনের ক্লাসের একটা জিনিস রিক্যাপ করাই। হ্যাঁ, কোন দেশের মুদ্রার নাম, এটা পড়াইছিলাম, দেখেন মনে আছে কিনা। কোন দেশের মুদ্রার নাম বলেন, মনে আছে? দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। কোন দেশের মুদ্রার নাম? ইংরেজি বানানটা দেখে নেন। কোন দেশের মুদ্রার নাম? দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। লাওস, যেটা এইখানকার মানে লাওস, এই হলো বানান লাওস, ঠিক আছে। তো লাওস যে দেশ, সেই দেশের যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে, আমি পড়াইছিলাম, লাওসিয়ান কিপ, বা সংক্ষেপে আপনি কিপ বলতে পারেন, ঠিক আছে, সংক্ষেপে কি বলতে পারেন? কিপ। ওই যে ইউএস ডলার, হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে শুধু ডলার লিখবেন, তাহলে ওই ব্যাপারটা ওইরকম, ইউএস যেরকম আমরা বলি যে ডলারের আগে ইউএস ডলার বলি, এরকম লাওসের, তো এই জন্য লাওসিয়ান কিপ, কিপ বললেও হবে, বা শুধু মানে লাওসিয়ান কিপ বললেও হবে, বা শুধু কিপ লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাকাও, ম্যাকাও এর কি? ম্যাকাও হচ্ছে পাটাকা, এটার উচ্চারণটা একটু পাটাকা বা পাতাসা এরকম বলে আর কি, তো আমি পাটাকাই বলি, ওইটাই মনে রাখেন। আর ভিয়েতনাম, যেটা ভিয়েতনাম, এটা আমরা অনেকেই জানি ডং, কারণ অনেকে আমরা ভিয়েতনাম ঘুরতে টুরতে যেতে চাই, বা ভিয়েতনামের ট্যুর ভ্লগ দেখি, বা ভিয়েতনাম আসলেই অনেক সুন্দর একটা দেশ। হ্যাঁ, তো ভিয়েতনামের যে মুদ্রার নাম, সেই মুদ্রার নাম হচ্ছে ডং, ঠিক আছে। এবং এটা কিন্তু বিগত একটা ক্লাসেও আমরা পড়াইছি যে কোন দেশের মুদ্রার নাম? দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, মনে থাকবে, এটা মাথায় রাখেন। ওকে, নেক্সট প্রশ্নে যাই। মিশরের মুদ্রার নাম কি? লিঙ্কটা বুঝতেছেন তো, ওই যে কোথা থেকে কোথায় চলে আসতেছে, তো যেখানে যেখানে রিলেভেন্ট প্রশ্ন যা যা আছে আমি সবই নিয়ে আসতেছি। মিশরের মুদ্রার নাম বলেন তো, মিশরের মুদ্রার নাম কি? কে বলতে পারবে? এটা একটু আমাকে কমেন্টে জানান দেখি, এখানে একটু ব্যাপার আছে, এটা একটু আমাকে বলেন যে মিশরের মুদ্রার নাম কি। জিএসবি তে আসা প্রশ্ন, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে আসা প্রশ্ন, এটা একটু আমাকে জানান। আচ্ছা, আফরিন জাহান বলছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দক্ষিণ কোরিয়া, অনেকে এটা ভালো ঠিকঠাক অ্যান্সার দিচ্ছেন। রুহুল আমিন, মৌসুমি, রত্না ইসলাম, তন্ময়, হ্যাঁ, ভেরি গুড, দক্ষিণ কোরিয়া, সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। এইটা আমাকে একটু জানান যে মিশরের মুদ্রার নাম কি, এইটা একটু আমাকে জানান। মিশরের মুদ্রার নাম পাউন্ড, জোস, নাহিদা আক্তার, জোস। হ্যাঁ, এইটার নাম কি? এটা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড, ঠিক আছে, মুদ্রার নাম কি? ইজিপশিয়ান পাউন্ড। ওকে, অস্থির অস্থির। হ্যাঁ, ইজিপশিয়ান পাউন্ড। আচ্ছা, পাউন্ড। দিনার বলছে জাকারিয়া, বলতেছে দিনার, না দিনার না, পাউন্ড। হ্যাঁ হ্যাঁ, না দিনার যারা বলতেছেন তারা ভুল বলতেছেন, পাউন্ড। থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, উইঘুর কোন দেশের মুসলিম সম্প্রদায়? ঠিক আছে, এটা কোথায় আসছে? এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। উইঘুর কোন দেশের মুসলিম সম্প্রদায়? আমরা জানি যে চায়নাতে হচ্ছে এই যে উইঘুর যে মুসলিম সম্প্রদায়টা আছে, তাদের উপরে বেশ নির্যাতন চলছিল, কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদেরকে আটকে রাখা হইতো। সো উইঘুর সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কারণ এটা বিসিএসেও আসছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা কোথায় আসছিল? বিসিএসেও আসা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, চায়না বানান
হ্যাঁ, চায়না বানান ঠিক করে লেখেন, চায়না বানান ভুল করলে তো হবে না। চীন, ভেরি গুড। ওকে, কোন দেশ বলছে? হ্যাঁ, আপনি যদি বলেন যেমন মিম লিখছে চীনা, চীনা কিন্তু দেশ না। চীনা, চীন বলবেন, বাংলায় যদি লিখতে চান চীন বলবেন, ইংরেজিতে লিখলে চায়না, ঠিক আছে? ইভেন এই ইংরেজিটাকেও যদি বাংলা বানান লেখেন তাহলে এভাবে লিখবেন চায়না, চীনা বলে কোনো দেশ নাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চীনের, হ্যাঁ, চীনের মুসলিম সম্প্রদায়। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, আচ্ছা, এখন যে প্রশ্নগুলো আমরা দেখতেছি এই প্রশ্নগুলো কিন্তু এটা যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বাট এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যেহেতু ব্যাংকিং সেক্টরের সাথে রেলিভেন্ট, ব্যাংকের প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখেন কি বলছে, আরটিজিএস এর ফুল ফর্ম কি? এটা আমরা দৈনন্দিন জীবনে কিন্তু প্রায়ই এই আরটিজিএস এটা ব্যবহার করে থাকি। আরটিজিএস মানেটা কি? আরটিজিএস মানে হচ্ছে জাস্ট আপনি ছবিটা দেখেন, কি হয়েছে, আপনি কোন একটা অ্যাপ, আপনার মোবাইলে কোন একটা অ্যাপ আছে, ব্যাংকের কোন একটা অ্যাপ আছে, সেখানে আপনি ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে সেন্ড বাটনে ক্লিক করছেন এবং আপনার কি ইনস্ট্যান্ট কি টাকা চলে গেছে। তো আরটিজিএস এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার সিস্টেম বলতে পারি আমরা, ঠিক আছে? মানে আপনি যদি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাইতে চান, ইনস্ট্যান্ট পাঠাইতে চান, তাহলে সেইটার জন্য আপনাকে কি করতে হবে? আরটিজিএস করতে হবে। বা আমরা অন্যান্য যে অপশনগুলো আছে আমাদের, যেমন বিএফটিএন আছে, তো বিএফটিএনে কি হয়, মোটামুটি 1 বা 2 কর্মদিবস লাগে বা কয়েক ঘন্টা সময় লাগে। আরটিজিএস এ যেটা হয়, আমি যদি এখনই পাঠাই ইনস্ট্যান্ট আমি টাকা পেয়ে যাব, ফান্ড ট্রান্সফার হবে। তো এই যে আরটিজিএস, এটার ফুল ফর্ম আপনার কাছে জানতে চাইছে। তো আরটিজিএস এর ফুল ফর্ম হচ্ছে এই যে 3 নম্বরে যেটা আছে, যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ঠিক আছে? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। তাহলে আরটিজিএস এর পূর্ণ রূপ কি? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো একটু জানবেন, ব্যাংকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, এবং ছবিটা দেখে আমরা কি বুঝতেছি, আরটিজিএস এর মাধ্যমে কি হয়, আমরা ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতাকে আমি একটু বলে দিই। এইটা যে শুধু এখানে লেখা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24, এর মানে কিন্তু এইটা না যে এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। এই প্রশ্ন কিন্তু খুবই কমন, বিসিএস বা ব্যাংক বা যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় 9ম গ্রেড বলেন, 10ম গ্রেড বা 11 থেকে 20, সব জায়গায় কিন্তু এই প্রশ্ন আসছে, খুবই কমন। আমরা যেমন গত একটা ক্লাসে আমরা বলছিলাম যে ডাব্লু এর ফুল ফর্ম কি, মনে আছে? তো আমরা গত ক্লাসে শিখছিলাম যে ডাব্লিউ এর ফুল ফর্ম কি। আজকে কি শিখতেছি? আজকে শিখতেছি এইটার যে ফুল ফর্ম, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ডাব্লিউ এই জিনিসটার আসলে ইনভেন্টরকে, এটার প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে? তো এখানে যে অপশনগুলো দেখতেছেন আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন, কারণ বিল গেটস আমরা জানি যে তিনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, একজন ইউনিভার্সিটি কলেজ ড্রপ আউট, সবাই আমরা তাকে খুব ভালোভাবে চিনি। মার্ক জুগারবার্গ, আমরা সারাদিন ওর সাথে পড়ে থাকি, হ্যাঁ, ফেসবুক, এখন আমরা অলরেডি ফেসবুকেই ক্লাস করতেছি। স্টিভ জবস, এইটাও মানে আমরা ওনার নামটাও জানি, স্টিভ জবস অ্যাপলের উনি একজন কর্ণধার ছিলেন। লাস্টে যে অপশনটা আছে টিম বার্নার্স লি, এনাকে আমরা একটু কম কমই চিনি, হ্যাঁ, তাই না? এনাকে আমরা একটু কম কম চিনি। উনি যদি ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা হইতো তাহলে আবার ঠিকই চিনতাম, তাই না? তো বা টুইটার হাবিজাবি হইলে হয়তো আমরা তাকে চিনতে পারতাম। টিম বার্নার্স লি, এই যে লাস্ট যে অপশনটা, এই ভদ্রলোক হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ এর প্রতিষ্ঠাতা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অস্থির অস্থির। ও, অলরেডি আপনারা অ্যান্সার করে ফেলছেন, আয় হায়, জোস। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ওকে। নেক্সট প্রশ্নে যাই আমরা। হোয়াট ডাজ দ্য এস ইন দ্য HTTPS স্ট্যান্ড ফর? ঠিক আছে, এই প্রশ্নটা আজকে ইয়াতে আসা প্রশ্ন। আজকে আচ্ছা, কর্ণফুলীর যে পেট্রো বাংলার একটি কোম্পানি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেইখানে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে? কোথায় আসছে আমি একটু ছোট্ট করে লিখে দিই, পেট্রো বাংলা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পেট্রো বাংলা হাইফেন দিয়ে আমি লিখে দিই কর্ণফুলী, ঠিক আছে? কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেইখানে আজকে এটা আসছে। তাহলে HTTPS, তো এটার মানে হচ্ছে যে হাইপার টেক্সট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলতেছেন, অস্থির, জোস। ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে? তো এই যে এস দিয়ে তাহলে কি বুঝায় বলেন তো, একটু বুদ্ধি করে বলেন তো, এস দিয়ে কি বুঝাইতেছে? এস দিয়ে বুঝাইতেছে সিকিউর, এবং এই সিকিউর মানে হচ্ছে যে আপনার যে ইন্টারনেট কানেকশন আছে বা আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজার এবং আপনি
যে ইন্টারনেট কানেকশন, এই দুইটার মাঝখানে আপনার সিকিউরিটি বা জিনিসটা এনক্রিপ্টেড আছে। মানে এটা মোস্টলি ইম্পর্টেন্ট কখন, যখন এই যে যেমন আমরা অনেকেই মোত্তাসিম পাহলভী স্যারের যে ম্যাথ যে কোর্সটা আছে সেখানে আমরা কি করছি, আমাদের mpbn যে .com আছে mpbn.com, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনেকেই কি ভর্তি হয়েছে এবং সেখানে পেমেন্ট করার চেষ্টা করেছি। তো এই যে HTTPS যে এই সিকিউর, এটা আসলে এই জিনিসটা আসলে বেসিক্যালি ফান্ড ট্রান্সফারের সময় বা ইলেকট্রনিক যে ফান্ড ট্রান্সফার অনলাইনে আমরা যে বিভিন্ন পেমেন্ট করি তখন এই জিনিসটা আসলে বেশি ব্যবহার হয়। এবং এটা আসলে কি বোঝায় যে আমরা যে ইন্টারনেট ব্রাউজার যেটা ইউজ করছি এবং আমার যে ইন্টারনেট যে কানেকশন আছে বা নেটওয়ার্ক আছে তার মধ্যে সিকিউরিটি এনশিওর করে যে হ্যাঁ আমি একটা, আচ্ছা না প্রোটোকলের পরে এস আছে, ওই এস দিয়ে আসলে কি বোঝায় সিকিউর। হ্যাঁ পুরোটা আর কি ওইভাবে বলতেছি। আমরা যারা কমেন্ট করছি, হাসিব, নাইম তালুকদার, মৌসুমী, সুমন চন্দ্রপাল, মিম, আচ্ছা মামুনুর রশিদ, সবাই যেটা করছে HTTP এটার ফুল ফর্ম লিখছে, বাট এখানে আসলে বলছে HTTPS। এই যে প্রশ্নটা একটু দেখেন এখানে কি বলছে, এই যে HTTPS এস আছে, তো এসটা দিয়ে আসলে কি বোঝায়, সিকিউর বোঝায়। ওকে আচ্ছা অস্থির, হ্যাঁ এই তো হইতেছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সাবু, ভেরি গুড, থ্যাংক ইউ মাহবুব হোসেন, রাইট আনসার। আচ্ছা তাহলে আমরা এরকম আরেকটা প্রশ্ন সলভ করে ফেলি। দেখেন সবই কিন্তু কি ওই যে আইসিটি রিলেটেড প্রশ্ন, প্রযুক্তি রিলেটেড প্রশ্ন, কম্পিউটার তথ্য প্রযুক্তি, বিসিএস এ যেটা কম্পিউটার তথ্য প্রযুক্তি, ব্যাংকে আবার জিকের আন্ডারে এগুলো পড়ে, বিভিন্ন দশম গ্রেড 11 থেকে 20তম গ্রেডে জিকের আন্ডারে এগুলো পড়ে যায়। ওটিটি এর ফুল ফর্ম কি বলেন? ওটিটি এটা হচ্ছে যে অনলাইন যে প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন স্ট্রিমড কন্টেন্ট দেখে থাকি, যে লাইভ স্ট্রিম বা দেখা যাচ্ছে আগের থেকে আপলোড দেওয়া সেই স্ট্রিমগুলো, অর্থাৎ বিভিন্ন ওয়েব সিরিজ বা হাবিজাবি আমরা অনেকেই এগুলো ইদানিং দেখে থাকি। তো ওটিটি এটা মনে হয় আমরা সবাই জানি, এটাকে আমরা কি বলি, ওভার দ্য টপ। হ্যাঁ এখানে আর আসলে অন্যগুলো খুবই ফালতু অপশন, ওভার দ্য টাইম, ওভার দ্য ট্রেন, ওভার দ্য ট্রিটি, এগুলা না, ওভার দ্য টপ। ঠিক আছে, ওটিটি এর ফুল ফর্ম কি, ওভার দ্য টপ। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ হাসিব, অস্থির অস্থির, আপনারা অস্থির অস্থির কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ। ওকে তাহলে নেক্সট প্রশ্নে যাই। 17 বলেন জিপিএস এর পূর্ণরূপ কি? ঠিক আছে, জিপিএস এর পূর্ণরূপ কি? এখানে যদি আপনাদের ছোট ভাই বোন থাকে যারা ইন্টারে পড়ে বা যারা অ্যাডমিশন দিবে সামনে, তাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ মানে এইবার দেখতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন অনেক আসছে, যেগুলো আমাদের ভূগোলও জিপিএস এটা কিন্তু আসলে ওই ভূগোলকেও কভার করে, বিসিএস এর যে ভূগোল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা ওইটাকেও কভার করে, জিকেও কভার করে। হ্যাঁ জিপিএস এটা আমরা মোটামুটি সবাই জানি, কারণ এটা আমরা মোটামুটি মোবাইলে সবাই ব্যবহার করি, তাই না? তো এটার অ্যান্সার কি, এই যে এটা, তাই না, গ্লোবাল প্রিপারেশন সিস্টেম, তাই না? এটার ফুল ফর্ম কি, জিপিএস এটার ফুল ফর্ম কি বলেন তো? ABCD চারটা অপশন আছে, ফুল ফর্ম কি হবে? গ্লোবাল প্রিপারেশন সিস্টেম, একটু জানান তো আমাকে। আচ্ছা একজন বলছে গ্লোবাল পয়েন্ট সিস্টেম, আচ্ছা আচ্ছা। একজন বলছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, উম্মে কুলসুম, গ্লোবাল কোনটা আবার? গ্লোবাল, হ্যাঁ ওকে, তাহলে গ্লোবাল প্রিপারেশন সিস্টেম না, কিন্তু কোনটা অ্যান্সার, কোনটা? গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? সংক্ষেপে বলি জিপিএস। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আসেন একটু খেলাধুলা করে তারপরে আমরা চলে যাবো। হ্যাঁ ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়, এটা একটু আমরা মনে রাখবো, কারণ ক্রিকেটে আসলে আমরা লাল কার্ডের প্রচলন খুব একটা দেখি না, বাট গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল যেটা আমরা হয় বা বিপিএল যেটা হয়, তার যে ক্যারিবিয়ান ভার্সন সিপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, হ্যাঁ গত বছরে কি হয়, সিপিএল, এটাকে কি বলে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিভিন্ন রাষ্ট্রে খেলাগুলো হয়, বিভিন্ন প্রভিন্সে খেলাগুলো হয়, সিপিএল। তো গত বছর এই সিপিএল এ সুনীল নারায়ণ স্লো ওভার রেটের কারণে তিনি ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান। ঠিক আছে, তো কিসের কারণে পান? স্লো ওভার রেট, সিপিএল এ স্লো ওভার রেট। এগুলো এত ডিটেলস আমার মনে হয় দরকার নাই, স্লো ওভার রেট এগুলো আসলে আমরা ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না। তো এটা জাস্ট মনে রাখবো যে সুনীল নারায়ণ সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ক্রিকেট ইতিহাসে লাল কার্ড পাওয়া খেলোয়াড়, খুবই আনলাকি গাই। ওকে এটা নিয়ে আসলে আরেকদিন আলোচনা করব, কেন আনলাকি গাই এটা নিয়ে আরেকদিন আলোচনা করব। ছোট্ট করে বলি, যখন এরকম কোন একটা ঘটনা ঘটে যে স্লো ওভার রেটের, মানে যেই সময়ের মধ্যে আমার কমপ্লিট করার কথা, মানে যেহেতু T20 ফরম্যাটের খেলা, 20তম ওভার বা 20 ওভার যে সময়ের মধ্যে শেষ করার কথা, যদি কোনো কারণে ওই সময়ের মধ্যে আমি শেষ করতে না পারি, তখন অধিনায়ক একজনকে চুজ করে যে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। তো অধিনায়ক ছিল হচ্ছে কাইরন পোলার্ড, তো সে হচ্ছে তার একজন দামি খেলোয়াড় সুনীল নারায়ণকে মাঠের বাইরে চলে যেতে বলে। তো মানে নিয়মের ফাঁকতালে পড়ে আর কি সুনীল নারায়ণকে বাইরে চলে যেতে হয়। ওকে নেক্সট প্রশ্নে যাই, কোন দেশের ক্রিকেট দল প্রোটিয়াস নামে পরিচিত? এটা আসলে আমরা মোটামুটি জানি দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, আমরা জানি যে দক্ষিণ আফ্রিকা যারা, তাদেরকে আমরা কি বলি,
নিউজিল্যান্ড এদেরকে আমরা বলি কিউই, সংক্ষেপে বলে দিচ্ছি। নিউজিল্যান্ড এদেরকে আমরা বলি কিউই। অস্ট্রেলিয়া এদেরকে বলে আমরা অসি বলি। হ্যাঁ, ভারতকে কি বলে আমি জানি না, ভারতকে ওইভাবে আসলে কিছু বলে না। বাংলাদেশের খেলোয়াড়দের বা বাংলাদেশের টিম টাইগার্স এরকম বলে। দক্ষিণ আফ্রিকা আমরা বলি হচ্ছে প্রোটিয়াস। হ্যাঁ হ্যাঁ, নিউজিল্যান্ডের যে পাখিও এই কিউই নিয়ে তো মনে হয় ভাই এবার একটা প্রশ্ন আসছিল। হ্যাঁ, এই কিউই নিয়ে কিন্তু এবার একটা মানসিক দক্ষতা একটা প্রশ্ন আসছিল বিসিএস এ, 46 বিসিএস এ, যেটা আমরা ওই দিনই কিন্তু সলভ করেছিলাম। আমাদের মেন্টাল অ্যাবিলিটি পাহলভি স্যার কিন্তু ওই দিনই সলভ করেছিল, সেখানে খুব চমৎকারভাবে এই জিনিসটা আমরা তখন ব্যাখ্যা করেছিলাম। তো এই হইলো ব্যাপার। অস্ট্রেলিয়াকে আমরা ওই যে অসি বলি, ভারতকে ওইভাবে আসলে ভারতের ওইরকম কোনো নাম মানে প্রচলিত কোনো ওইরকম কোনো কিছু নাই। আচ্ছা, আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি। আমাদের এরপরে ক্লাস আছে। আচ্ছা, 8:15-তে হচ্ছে আমাদের, আপনি আসেন সমস্যা কি? আচ্ছা, আমাদের 8:15-তে কিন্তু পাহলভি স্যারের ক্লাস আছে চক্রবৃদ্ধির হারের উপরে, অর্থাৎ মোটামুটি চক্রবৃদ্ধি মুনাফা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক এবং সরকারি যে কোনো ধরনের চাকরির জন্য কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 8:15-তে আমরা সবাই যুক্ত হয়ে যাবো পাহলভি স্যারের ক্লাসে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি, 2024 সালে আইসিসি টি-20 পুরুষ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ সহ অন্য কোন দেশে অনুষ্ঠিত হবে? অন্য যে দেশে অনুষ্ঠিত হবে তাদেরকে নিয়ে আজকে অনেক কথাবার্তা বলছি, সেটা হচ্ছে কি ইউএসএ। অলরেডি বাংলাদেশ আজকে ইউএসএ তে সেফলি ল্যান্ড করছে। ঠিক আছে, বাংলাদেশের যে টিম 15 সদস্যের যে টিম, তারা কিন্তু আজকে অলরেডি দুপুরে ইউএসএ তে, মানে আমাদের বাংলাদেশ সময় দুপুরে ইউএসএ তে সেফলি ল্যান্ড করছে। তো এই হলো মোটামুটি আজকের জিনিস। আমরা মোটামুটি আজকে 20টা প্রশ্ন সলভ করছি। তো আমরা অল্প অল্প করে প্রতিদিন এরকম সলভ করবো, ঠিক আছে? 20টাই থাকুক আজকের জন্য। আর যেহেতু আমাদের 8:15-তে আরেকটা ক্লাস আছে, তো আমরা সবাই যুক্ত হয়ে যাবো পাহলভি স্যারের ক্লাসে। 9-10-এর যদি ছোট ভাই বোন থাকে তাদেরকেও বলবেন, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধির প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রতিবারই আসে, সবসময় আসে। এমন কোনো বছর নাই, এমন কোনো বছরে এমন কোনো একটা চাকরি পরীক্ষা পাবেন না, যদি কোনো একটা বছরে 10টা জায়গায় পরীক্ষা হয়, তার মধ্যে 5টা বা 7টা জায়গাতেই কিন্তু এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আসবে। আর আপনি যদি একজন ব্যাংকের ক্যান্ডিডেট হন, আপনার জন্য মাস্ট, এটা আপনার লাগবেই। ঠিক আছে, সো আমরা 8:15-তে যুক্ত হয়ে যাব। আজকে আমরা 20টা প্রশ্ন সলভ করছি, বাট মেক শিওর করছি একই সাথে যে 20টা প্রশ্নের জন্য কিন্তু আমরা শুধু 20টা ইনফরমেশন, 20টা সঠিক উত্তর জানি নাই। আমরা কিন্তু ওই 20টা প্রশ্ন পড়তে গিয়ে আমার মনে হয় 20-এর অধিক, 30, 35, 40টা ইনফরমেশন জানছি। এবং আপনাকে এই 20টা যে প্রশ্ন সলভ, এই যে আমরা যে মোটামুটি 40 মিনিটের যে ক্লাসটা করছি, এই ক্লাস থেকে আমি যদি আপনাকে 40 বা 45টা প্রশ্ন আমি এখন আপনাকে ইনস্ট্যান্ট বানাই দিতে পারবো, এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবই অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা আজকে অনেকেই যুক্ত ছিলেন প্রথম দিন হিসেবে, তো অনেকেরই আসলে যে কমেন্ট আমরা পড়তে পারি না, তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আমরা আবার ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে যুক্ত হব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।